মঞ্চ প্রস্তুত, শিরোপার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা এবং স্পেন। এই ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে দুই দলের কৌশল কেমন হবে। স্পেনকে ধরা হচ্ছে আসরের সবচেয়ে নিখুঁত দল হিসেবে, অন্যদিকে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে চলে আসলেও এই দলটির মাঝে অনেকেই দেখছেন কিছু খুঁত। সেই খুঁত কাটিয়ে কিভাবে লিওনেল স্ক্যালোনি লুইস দে লা ফুয়েন্তের স্পেনকে ধরাশায়ী করতে পারবেন, সেটাই হবে এই ম্যাচের সবচেয়ে বড় দেখার বিষয়। এই ম্যাচে ছোট ছোট ব্যবধান কিভাবে গড়ে দিবে কৌশলগুলো, সেটা নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য হাজির হয়েছেন শুভ নারায়ণ চৌধুরী। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, স্পেন দলকে সবচেয়ে নিখুঁত কেন বলা হচ্ছে? স্পেন দল যে কোনো দিক থেকে, আপনি কোনো স্পেন দলের এখন পর্যন্ত 7টা ম্যাচ হয়েছে, এখন পর্যন্ত স্পেন দলের কোনো ধরনের কোনো উইকনেস আমরা কীভাবে বুঝতে পারি? একটা দল গোল কতটুকু খেয়েছে, তাই তো? গোল কীভাবে খেয়েছে, তাদের বিপক্ষে শট কেমন হয়েছে, শটের কোয়ালিটি কেমন, সেটা দিয়ে তো প্রথম মেজারমেন্ট হচ্ছে গোল কয়টা খেয়েছে। স্পেন দল এখন পর্যন্ত মাত্র একটা গোল খেয়েছে, রাইট? তাদের বিপক্ষে আপনি শটের কোয়ালিটি কেমন, অপোনেন্ট যে শট নিচ্ছে সেটাতে থ্রেট কেমন ক্রিয়েট হচ্ছে, আপনার অপোনেন্ট কয়বার তাদের ডিফেন্সকে ব্রিচ করতে পারছে, প্রত্যেকটা মেজারমেন্টেই স্পেনকে মনে হবে যে নিশ্ছিদ্র দল বলে না, নিশ্ছিদ্র ডিফেন্স। এবং আরেকটা হচ্ছে তাদের বল পজিশন, তাদের অবভিয়াসলি আমরা জানি যে স্পেন বল পায়ে রেখে ট্র্যাডিশনালি যেটা হয়, যদিও ফ্রান্সের বিপক্ষে কিন্তু তাদের বল পজিশন স্লাইটলি কম ছিল ইন্টারেস্টিংলি। সো এটাও বোঝায় যে স্পেন বল পায়ে না রাখলে কীভাবে খেলতে হয় সেটাও জানে। এবং ইন্টারেস্টিংলি এই ম্যাচটা যদি আপনি বলেন, আচ্ছা প্রথমে স্পেনকে কেন সেটা বলছি। স্পেন কেন, যেটা হচ্ছে স্পেন যেভাবে নিজেদেরকে সাজিয়ে নেয়, দলটা যেভাবে তারা খেলে, তাদের ট্যাকটিক্স থেকে শুরু করে প্লেয়ারদের রোটেশন বলেন, প্লেয়ারদের পজিশনিং বলেন, বল পায়ে টেকনিক্যাল স্কিল বলেন, ডিফেন্সিভ সলিডিটির কথা তো বললামই, প্লাস এটাকে যদি তাদের গোলের সংখ্যা একটু কম আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো অনেকটা 2010 সালে স্পেন দলের মতো, কিন্তু যেটা বললাম নিশ্চিত বলা হচ্ছে আপনার ট্যাকটিক্যালি নিশ্চিত, কারণ হচ্ছে তারা গোল খাচ্ছে না, তারা অপোনেন্টকে বল দিচ্ছে না। তো ওই দিক থেকে আপনার তাদের কাছ থেকে বল কিভাবে আপনি অ্যাটাক কিভাবে করবেন সেটা তো পরের ব্যাপার, বল কিভাবে তাদের কাছ থেকে নেবেন সেটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়, যেটা স্পেন দলের ক্ষেত্রে ট্রেডিশনালি আপনি 2010 বিশ্বকাপের কথা বলেন, সেটাও ওই বিশ্বকাপে এটাই সবচেয়ে বড় কোশ্চেন ছিল যে স্পেনের কাছ থেকে বল কিভাবে নেবে। তো ওই জায়গাটা থেকে দেখলে স্পেনকে আপনি নিখুঁত বলতে হবে। এবং আরেক দিক থেকে যদি আপনি বলেন যে আমরা আজকের ম্যাচ নিয়ে যদি বলি, আর্জেন্টিনা কোন কৌশলে খেলবে, ওই দিকটা চিন্তা করলেও কিন্তু আপনি স্পেন কেন নিখুঁত সেটা আরও ভালোভাবে প্রমাণ পাবেন। কেন স্যার আর্জেন্টিনা হাই প্রেস করলো, হ্যাঁ, আর্জেন্টিনা হাই প্রেস করলে কী হবে, স্পেনের সেই টেকনিক্যাল স্কিল আছে যে ডিফেন্স থেকে বলটাকে কীভাবে বের করে নিয়ে আসা যায়, প্লাস তাদের উইংয়ে যেই অ্যাবিলিটি, সেটা দিয়ে আর্জেন্টিনা হাই প্রেসকে খুব ইজিলি তারা বাইপাস করে যাওয়ার কোয়ালিটি রাখে। হ্যাঁ, আর্জেন্টিনা ডিপ ব্লকে খেললো। এখন আর্জেন্টিনার ডিপ ব্লক কিন্তু আবার কেপ ভার্দের মতো ডিপ ব্লক হবে না, যে ডিপ ব্লক মানে আমি সারাদিন আর উঠবই না। আর্জেন্টিনা তো সেই দল না, তো আর্জেন্টিনা ডেফিনেটলি কাউন্টার অ্যাটাক করবে। এই ছোট একটা মোমেন্টে কেপ ভার্দে কেন গোললেস ড্র করতে পেরেছে, সেটাও কিন্তু আমরা কেপ ভার্দের ডিফেন্স নিয়ে কথা বলি, বাট স্পেন কিন্তু একের পর এক চান্স ক্রিয়েট করেছে, গোল বারে লেগেছে, ভজিনিয়া অসাধারণ সেভ করতে হয়েছে, তার মানে দে ক্রিয়েটেড চান্সেস আফটার চান্সেস। সো একেবারে যে স্পেন নির্বিষ ছিল সেটা না, কেপ ভার্দে একেবারে যে তাদেরকে, ওইটা একেবারে টুর্নামেন্টের প্রথম ম্যাচ ছিল এক্স্যাক্টলি। সো ওই যে আর্জেন্টিনা ডিপ ব্লক করতে গেলে একেবারে যে সেখানে তাদের রাইটিংয়ে ইয়ামাল বলেন, মিডফিল্ডে দানি অলমো, রদ্রি, পেদ্রি হয়তো খুব একটা বেশি চান্স পান না, রদ্রি আছেন, ফাবিয়ান রুইস আছেন, ওয়ারসাবাল, বায়ানা, মানে ওই ইভেন তাদের দুই উইং ব্যাক পেদ্রো পোরো এবং কুকুরেয়া, তাদের চান্স ক্রিয়েট করার মতো লোকের অভাব নেই, টেকনিক্যাল স্কিলের অভাব নেই। আপনি মিড ব্লকে খেলবেন, সেক্ষেত্রে ওই যে আপনার অপোনেন্ট মানে ইয়ামাল বা বায়ানা, এরা হচ্ছে আপনার উইং ব্যাককে একদিকে 1v1 সিচুয়েশন ক্রিয়েট করে ওইখান থেকে বাইপাস করে ঢুকে যাওয়ার ওই রাস্তাও তাদের আছে। সো নিখুঁত এই কারণে যে আপনি তাদেরকে আটকানোর আসলে কী রাস্তা বের করবেন, যেটা দিয়ে তাদেরকে আপনি একটু নির্ভর থাকতে পারেন, না জানা আমি রাস্তাটা নিচ্ছি, এই রাস্তায় সম্ভবত তাদেরকে আটকানো যাবে। এবং কোনো রাস্তায় তো পুরোপুরি নিখুঁত কখনো হয় না, প্রত্যেকটা কৌশলের, প্রত্যেকটা ফরমেশনেরই আপস অ্যান্ড ডাউনস আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে। কিন্তু স্পেনের ক্ষেত্রে হচ্ছে আপনার অপোনেন্ট দলের জন্য যেই কৌশলই আপনি নেন, পজিটিভ খুঁজে বের করাটা খুব টাফ। হ্যাঁ, যে আমি স্পেনকে এভাবে পুরোপুরি আটকে দিতে পারবো, এই ধরনের কৌশল খুঁজে পাওয়া খুব কঠিন আর কি। আচ্ছা, এই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেই তো আসলে স্পেনের সবচেয়ে বড় পরীক্ষাটা হয়ে গেল ফ্রান্সের বিপক্ষে, যাদের আক্রমণ ছিল এই বিশ্বকাপের সেরাই বলা যায়।
তো তাদেরকে যেভাবে স্পেন আটকে দিয়েছে, এরপরে আর্জেন্টিনার বিপক্ষে যখন খেলা, তখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে লিওনেল স্কালোনি কোন কৌশল অবলম্বন করতে পারেন তার সাবেক শিক্ষক এর যে দল তাকে বিপদে ফেলার জন্য। আপনি বলছিলেন শুরুতে যে স্পেন দলটা নিখুঁত, এবং নিখুঁত হওয়ার পক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু সবকিছুরই তো একটা ফাঁকফোকরও আছে। তো লিওনেল স্কালোনির জন্য কোন কৌশলটা তিনি অবলম্বন করতে পারবেন? আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি একটু স্পেনের জাস্ট খেলার ধরনটা ফরমেশন ওয়াইজ বা ট্যাকটিক্যালি যদি একটু দেখি, সেটা হচ্ছে ধরুন স্পেন যেটা আমরা বারবার এর আগে বিভিন্ন আলোচনায় বলেছি যে স্পেন সবসময় যেটা করে দুই উইং ব্যাক এবং দুই উইঙ্গারকে একেবারে ওয়াইড এরিয়াতেই রাখে। অন্য দল যেটা শুধু একজন উইঙ্গারকে দিয়ে করে, স্পেন সেটা করে দুজনকে দিয়ে, উইং ব্যাককেও একেবারে ওয়াইড এরিয়াতে রেখে দেয়। এরপর মিডফিল্ডে হচ্ছে একটা ওদের আপনি বলতে পারেন যে একটা ডায়মন্ড বা একটা চতুর্ভুজ বলতে পারেন, একটা চতুর্ভুজ ক্রিয়েট হয়, এবং এর মধ্যে আপনি যেটা পাবেন ট্রায়াঙ্গেলস এভরিওয়্যার, একটা ট্রায়াঙ্গেল 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 ট্রায়াঙ্গেল, আবার এখানে একটা চতুর্ভুজ বলতে পারেন। তো এই জিনিসটাতে যেটা হয়, বা এখানে আপনি এইখানে একটা বলতে পারেন, এরকম একটা অপশন ক্রিয়েট হয়। এটাতে যেটা হয়, আমরা ট্রায়াঙ্গেলের কথা কেন আসছে, ট্রায়াঙ্গেল হলে কি হয়, ট্রায়াঙ্গেল এটা আপনি পেপ গার্দিওলার বার্সেলোনা, এই স্পেনকে তো আমরা বলি যে পেপ গার্দিওলার বার্সেলোনা বা ইওয়ান ক্রুইফের যে টিম, সেটার সেই মতাদর্শে ফিলোসফিটাই এই দলে হ্যাঁ। দেখা যায়। তো ওই পেপ গার্দিওলার টিম দেখিয়েছে ট্রায়াঙ্গেল। আপনি জিনিসটা অনেকটা এরকম যে আমরা যখন রাস্তায় স্ট্রিট ফুটবল খেলি, স্ট্রিট ফুটবল আমরা কি করি, একটা দেয়াল থাকে, হ্যাঁ, বা একটা সে অপোনেন্ট আসছে, আমরা কি করি, একটা দেয়ালে বলটাকে করে অপোনেন্টকে কাটিয়ে যায়। ট্রায়াঙ্গেল হচ্ছে ওইটা, যে আপনি এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই অপোনেন্ট তখন সে কি করবে, কাকে ধরবে, এখানে ধরতে গেলে সে এইদিকে পাস করলো, এখানে মানে বলটাকে জাস্ট যে কোনো একদিকে মানে এইভাবে ট্রায়াঙ্গেল করলে আপনার অপোনেন্টের জন্য। আপনি এটা বলছিলেন, ঠিক এই কারণেই হয়তো আমরা স্প্যানিশ মিডফিল্ডারদের থেকে কিছু ওই যে আইকনিক ছবি দেখি, ইনিয়েস্তা, এই বিশ্বকাপে আমরা দেখলাম ওলমোর, যে এই একজনকে 4-5 জন ঘিরে বলটা নেওয়ার জন্য আছে। হ্যাঁ, তো ওই এই ট্রায়াঙ্গেল হলো হচ্ছে আপনার যে কোনোভাবে একটা রাস্তা সবসময় বের হয়ে যায়, হ্যাঁ, প্লাস এদিকে তো আছে। এবং স্পেনের আমরা আরেকটা ব্যাপার বলি যে আমরা ফ্রান্সের ক্ষেত্রে বলি যে তারা সাইড ওভারলোড করতো, যে এক সাইডে বল নিয়ে গিয়ে আরেক সাইডে হয়তো এমবাপ্পে, বা এমবাপ্পের সাইডে বল গেলে ওইদিকে দেমবেলে বা মাইকেল ওলিস ওদেরকে ফ্রি করে দিত। ইংল্যান্ডের ক্ষেত্রে হয়তো ইংল্যান্ড আরেকভাবে করতো। স্পেনের ক্ষেত্রেও সাইড ওভারলোড তারা করে, ট্রু, কিন্তু সাইড ওভারলোডের ক্ষেত্রে একটা মানে স্পেনের ক্ষেত্রে যে কারণে তাদেরকে যে নিখুঁত কথাটা কেন আসছে, সে স্পেন এই সাইডে ইয়ামাল এবং পেদ্রোপোর ওই সাইডটাতে তারা সাইড ওভারলোড করে, তখন যেটা হবে যে হয়তো আপনি দেখবেন যে এখানেও আপনার ট্রায়াঙ্গেল থাকবে, চতুর্ভুজ থাকবে, এবং আপনি দেখবেন যে বল এখানে, এবং সেখানে আপনি দেখবেন যে, এবং এখানে তা স্টিল যখন এই সাইড ওভারলোডটা করছে তখনও তারা এই উইথটা মানে অন্য পাশে, এই পাশে যখন সাইড ওভারলোড করছে অন্য পাশে উইথ তারা ধরে রাখছে, এবং এখানে দুই একজন প্লেয়ার থাকে যাতে বলটাকে খুব দ্রুত এদিকে পাস করে দেওয়া যায়। তো এখানে যেটা হয় যে আপনি যখন সাইড ওভারলোড করেন, অবভিয়াসলি অপোনেন্টটা তখন আপনাকে আটকানোর জন্য ওই পাশে, যেই পাশে আপনি সাইড ওভারলোডটা করছেন, অপোনেন্টও সেই পাশেই ঝুঁকবে। তো কিন্তু অন্য দলের ক্ষেত্রে সেটা হতো এখানে একজন প্লেয়ার, অপোনেন্ট হয়তো একজন প্লেয়ার রেখে দিচ্ছে যে ঠিক আছে বল আস্তে আস্তে আমি কাভার করে ফেলতে পারবো, কিন্তু এখানে যখন তারা দুইজন প্লেয়ারই রেখে দিচ্ছে, প্লাস এখানে এই ওদের মুভমেন্টটা যেটা হচ্ছে, এক হচ্ছে যখন দুইজন প্লেয়ার রেখে দিচ্ছে অপোনেন্টের জন্য, তাদেরকে ট্যাকেল করার জন্য তাদেরও দুইজন প্লেয়ার ওইখানে রেখে দিতে হচ্ছে হয়তো, বা ওইভাবে মেনটেন করতে হচ্ছে। সো ওইদিকে ওরা সাইড ওভারলোডে একটা সুবিধা পাচ্ছে, প্লাস এদের সাইড ওভারলোডের ক্ষেত্রে যেটা হয় যে অন্য দলগুলো যখন সাইড ওভারলোড করে, সে ফ্রান্স, তাদের যেটা হয় যে হয়তো একজন প্লেয়ার আছে, অন্য প্লেয়াররা এদিকে থাকতেছে, তো আপনি যখন এভাবে পাস পাঠাচ্ছেন, একটা হচ্ছে অপোনেন্ট একজন প্লেয়ার রাখলে তাকে কাউন্টার দিতে পারছে, প্লাস হচ্ছে যখন আপনি এখান থেকে আবার বলটা অন্য সাইডে পাঠাচ্ছেন তখন নিজ দলের সব প্লেয়ারকেও আবার একসাথেই মুভ করতে হচ্ছে, রাইট। স্পেনের ক্ষেত্রে যেটা হয় যে স্পেন যেহেতু সাইড ওভারলোড এবং দুই পাশের দুই উইং ব্যাক এবং উইঙ্গারদের সবসময় টাচ লাইনে রাখছে, এবং এটাদেরকে সাইড ওভারলোডের সময় এদেরকে সরাচ্ছে না, যেটা বললাম যে রাইট সাইডে সাইড ওভারলোডের সময় লেফট সাইডের উইং ব্যাক এবং উইঙ্গার একদিকেই থাকছেন, এবং ভাইস ভার্সা, যে লেফট সাইডে ওভারলোডের সময় রাইট সাইডের উইং ব্যাক এবং উইঙ্গার ওই পাশেই থেকে যাচ্ছেন। সো ওদের যখন সাইড ওভারলোড থেকে সুইচটা করে তখন কিন্তু এদেরকে আর নড়তে হচ্ছে না, তখন শুধু এই যে এরা জাস্ট একটু পজিশনালি মুভ করলেই আবার ওই যে নিউমেরিক্যাল যে সুপিরিয়রিটি আপনার এখান থেকে এখানে যখন ওভারলোডটা করছে, এরা দুইজন তো আগে থেকেই ছিল, তখন এরা জাস্ট আবার একটু মুভ করলেই কয়েক গজ করে মুভ করলে আপনার এই নিউমেরিক্যাল সুপিরিয়রিটিটা ধরে রাখা সম্ভব। সো এইটার বিপক্ষে মানে আপনি কোন কৌশল নেবেন যেটা দিয়ে এদেরকে কাউন্টার করবেন। হ্যাঁ, এখন ধরুন আমরা যেটা বললাম যে আমরা যদি আবার একটু বিল্ড আপে যাই, যে
সে স্পেন বিল্ড আপ করছে, আপনি আর্জেন্টিনা ধরুন তাদেরকে হাই প্রেস করলো, হ্যাঁ, যে এদেরকে এখান থেকে হাই প্রেস করা হবে এবং আমরা আর্জেন্টিনা ধরুন এই হাই প্রেস কৌশলে গেল, রাইট। এবং স্পেন যেটা করে এই জায়গাটাতে সেটা হচ্ছে আপনার সে বলটা ওরা তো ডেফিনেটলি যেটা করে একটু ধরুন কোনো একজন সেন্টার ব্যাকের কাছে দিল এবং আর্জেন্টিনা ধরুন এখানে হাই প্রেস করলো এবং এখানে ঘিরে ধরলো, কিন্তু স্পেন এই যে কন্টিনিউয়াস মুভমেন্ট আপনি তখন এখানেও ঘিরে ধর এখানেও ডেফিনেটলি আপনি যদি হাই প্রেস করতে চান তখন এখানেও একজন প্লেয়ার রাখতে হবে, সেম এখানেও একজন প্লেয়ার রাখতে হবে, একই রকম। এখন দেখুন আপনার এই যে এখানে একটা জোন ক্রিয়েট হচ্ছে, ধরুন এখানে একটা জোন ক্রিয়েট হচ্ছে বা এখানে একটা জোন ক্রিয়েট হচ্ছে বা ধরুন এখানে যদি করেন, সেক্ষেত্রে যেটা হয় যে এই যে কন্টিনিউয়াস মুভমেন্ট, আপনি যদি ফ্রান্সের বিপক্ষে একটা স্পেসিফিক মুভমেন্ট ধরুন, ফ্রান্স যখন এরকম ফ্রান্স শুরুর দিকে কিছুটা হাই প্রেস করার চেষ্টা করেছিল এবং তাতে যেটা হয়েছে আপনি যখন সে বলটা এখানে দিলেন, একে হচ্ছে এই প্লেয়ারটা তখন বল রিসিভ করার জন্য নিজেকে মুভ করছে, এই প্লেয়ারটা বল রিসিভ করার জন্য মুভ করছে এবং সাথে সাথে এই প্লেয়াররাও যখন মুভ করছে আপনি দেখবেন হয়তো এই প্লেয়ারটা চুপিসারে যে কিনা এখানে ছিল এখান থেকে হঠাৎ করে এখানে নেমে এসেছে। এখন এই ডিফেন্ডারের পক্ষে ওয়ারসাবাল যখন মানে স্পেনের স্ট্রাইকার যখন নিচে নেমে আসছে, ডিফেন্ডারের পক্ষ থেকে পুরো রাস্তাটা তার পক্ষে এখানে আসা সম্ভব না, কারণ তাহলে তার ডিফেন্স পুরোটা ফাঁকা হয়ে যায়। সো অলরেডি সে একটা নিউমেরিক্যাল সুপিরিয়রিটি পেয়ে যাচ্ছে, এখন সে এখানে কোনো জায়গায় পাচ্ছে না, তখন দেখবেন যে এখান থেকে জাস্ট একটা লম্বা পাস এখানে চলে আসছে। এবং স্পেনের পাসিং অ্যাবিলিটি নিয়ে তো কোনো সন্দেহের জায়গা না যে নিখুঁত পাস কীভাবে দিতে হয় এইটা। বা আরেকটা হচ্ছে ধরুন ওয়ারসাবাল এখানে আসলো, তখন হয়তো এখানে ঘিরে ধরলো, তখন দেখলেন যে বা এখানে ঘিরে ধরলো, তখন দেখে যে অলমো এখানে একটা জায়গা নিয়ে নিয়েছে যেখানে তাকে পাস দেওয়া যায়। তো এই জায়গাটা এই কারণে তাদেরকে হাই প্রেস করতে গেলে যে ঝামেলাটা যে আপনি ম্যান টু ম্যান মার্ক করতে যাবেন, সেখানে আবার যে ইয়ামাল, অলমো বা ওয়ারসাবাল, রদ্রি এদের টেকনিক্যাল স্কিল দিয়ে হঠাৎ করে একজন প্লেয়ারকে পাশ কাটিয়ে যাওয়া খুব বেশি কঠিন কিছু না, রাইট। সো ওই জায়গাটা এই কারণে হাই প্রেস করতে যাওয়া ঝামেলা, যে আপনার ওই যে কন্টিনিউয়াস মুভমেন্টের কারণে ওরা যে কোনো একজন প্লেয়ারকে পাসিং অপশন হিসেবে সামনে নিয়ে আসতে পারে, হ্যাঁ। তো ওই জায়গাটা তখন অপোনেন্ট, কারণ এখান থেকে আপনি যখন যদি একবার আপনি সে এখানে দানি অলমো পাসিং অপশন হিসেবে চলে আসলো, আপনি একটা লম্বা পাস দিয়ে দিলেন, তখন কিন্তু আপনার এই যে এতগুলো প্লেয়ার অপোনেন্ট, আমি আর্জেন্টিনার কথা বলছি, যে আর্জেন্টিনা যদি হাই পাস করে এখানে যদি দানি অলমোকে পাস দিয়ে দেন, আর্জেন্টিনা এতগুলো প্লেয়ার অলরেডি তারা কিন্তু বাইপাসড, তারা কিন্তু আউট অফ দ্য অ্যাকশন, হ্যাঁ। এবং তখন কিন্তু দানি অলমো, ইয়ামাল এদের জন্য আরও খুব সহজ হয়ে যাবে কাজটা, কারণ যেহেতু আর্জেন্টিনা অনেক প্লেয়ার পেছনে পড়ে গেছে বলের পেছনে, তখন এদের জন্য খুব সহজ হয়ে যায় যে দ্রুত আক্রমণটা চলে যাওয়া, রাইট। এরপর আসেন আপনি যদি যে না ঠিক আছে আমরা আর্জেন্টিনা যদি চিন্তা করে যে ঠিক আছে আমরা করবো না, হাই প্রেস করবো না, রাইট, সেক্ষেত্রে আপনি কয়েকটা মুভমেন্ট আপনি স্পেশালি ফ্রান্স ম্যাচেই যদি দেখেন, স্পেন যেটা করে সে অপোনেন্ট যদি ডি ব্লকে যায়, স্পেন শুধুমাত্র নিজেদের মধ্যে এরকম এবং স্পেনের খেলার মধ্যে তো এই যে আমরা এর আগে অনেকবার বলেছি যে স্পেনের খেলায় আপনি সবসময় দেখবেন যে একটা একটা শেপ সবসময় থাকে, রাইট, একটা শেপ সবসময় থাকে, এই যে এই একটা শেপ এটা সবসময় থাকে, রাইট। সো স্পেন অপোনেন্ট যখন ডি ব্লকে যায়, স্পেন যেটা করে জাস্ট দে পাস অ্যারাউন্ড বিটুইন বল বিটুইন দেমসেলস, রাইট। এই যে একজন প্লেয়ারের মধ্যে এরকম পাস করে এবং এই পাস করতে করতে যেটা করে সে এই পাসটা দিয়ে সে একটু পেছনে সরে আসলো, রাইট। তখন অবভিয়াসলি এই প্লেয়ারটা তাকে ধরতে যাবে বা প্রেস করতে গেলে এগিয়ে যাবে, যদি না যায় তখন স্পেনের কাছে বল পজিশনে নিয়ে এখান থেকে, এবং যদি যায় তখন হচ্ছে একটা মানে হয়তো তখন একটু এদিকে সরে এসে জায়গা ক্রিয়েট করে নেয়, আর যদি না যায় তখন হচ্ছে এদের পায়ে যখন বল, তখন এরা কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে। এখন অ্যাটাকিং প্লেয়ার রোটেট যখন করে, ডিফেন্ডিং প্লেয়ার কিন্তু তার সঙ্গে ইচ্ছে মতো রোটেট করতে পারে না, তাকে তার ডিফেন্সিভ শেপটা ঠিক রাখতে হয়, রাইট। তো ওই জায়গাটায় তখন ঝামেলা হয়ে যায় এবং এরা যখন রোটেট করতে কোনো একজন প্লেয়ার হয়তো দেখা গেছে যে একটু ফাঁকা জায়গায় পেয়ে গেলো এবং এদের তখন এখান থেকে জাস্ট একটা পাস বাড়িয়ে দেওয়াটা খুব বেশি কঠিন কিছু হয় না, রাইট। তো ওই জায়গায় এই কারণে হচ্ছে আপনার জন্য যখন আপনি স্কালোনি ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলটা, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এই কারণে আপনার ঝামেলাটা হচ্ছে এক্স্যাক্টলি ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলটা আপনি যদি মুভমেন্টটা দেখেন, যে এখানের ডিফেন্ডার ছিল পেদ্রো পরে, জাস্ট বলটা এখানে আরেকজন ছিল, যেটা করলো সে পেদ্রো পরে যখন বল নিয়ে আসছে তখন দেখা গেল যে সে লামিন ইয়ামাল এখানে ঢুকে গেল, তো অবভিয়াসলি ডিফেন্ডার তার সঙ্গে ঢুকে গেছে এবং পেদ্রো পরে বলটা দিয়ে মানে এমনভাবে ঢুকছিল মনে হচ্ছিল সে একে পাস দেবে, কিন্তু সে একে পাস না দিয়ে পাসটা দিয়েছে একে, তখন অবভিয়াসলি এই ডিফেন্ডারের বলের দিকে ঢুকে গেছে, এই ডিফেন্ডার বলের দিকে ঢুকে গেছে এবং সে ভাবছিল যে তখন হচ্ছে যদি বাইপাস করে সেটা হয়তো এই প্লেয়ারকে দেবে, কিন্তু তখন দেখা গেলো যে পেদ্রো পরে ঢুকে গেল। এই যে এই কন্টিনিউয়াস রোটেশন
ব্লাইন্ড সাইড দিয়ে মুভ, এই ডেকয় মুভ, এই জিনিসগুলো হচ্ছে স্পেনকে অনেক বেশি ভয়ঙ্কর করে ফেলে। এবং স্পেন এই জিনিসগুলো এত অল্প জায়গার মধ্যে করে, এবং তারা যেটা করে মাঠটাকে তো 5টা ভাগে ভাগ করে ফেলে। 5টা ভাগে ভাগ করার পর আপনার প্রত্যেকটা পজিশনে কে থাকবে, রোটেট করলে কে কোন জায়গায় রোটেট করলে আরেকজন কিভাবে জায়গা নেবে, এই জিনিসগুলো এত বেশি অটোমেটেড, মানে আপনার মনে হবে যে কম্পিউটার খেলছে গেমটা, মানে স্প্যানিশ প্লেয়াররা খেলছে না। তো ওই জায়গাটা হচ্ছে তাদের বিপক্ষে স্ট্র্যাটেজি ডিভাইস করাটা খুব টাফ। যে যেটা বললাম যে আপনি লো ব্লক করলে তারা বল পায় অনেক বেশি সময় পাবে, এবং আস্তে আস্তে আনলক করার জন্য, যেহেতু তাদের রোটেশন প্রচুর হয়, আনলক করার টাইম পাবে। আপনি হাই প্রেস করলে তাদের মিডফিল্ডের রোটেশনের মাধ্যমে তারা একটা পাসিং অপশন বের করে দেয়, এবং সেখানে যদি একবার বল চলে যায় আপনি আরও বিপদে পড়বেন অবভিয়াসলি। মিড ব্লক করলে যেটা হয়েছে তখন ওই যে থ্রু বা সাইড ওভারলোড করে ইয়ামাল বা এদিকে কুকুরেইয়া কাউকে একজনকে দেখা গেছে বল দিয়ে দিল যে যাতে সে অ্যাটাক করতে পারে। তো এই কারণে হচ্ছে আপনার কোনটা করবেন সেই জিনিসটা খুব কঠিন হয়ে যায় কোনো একটা স্ট্র্যাটেজিতে যাওয়াটা। আচ্ছা, আপনি তো অনেক ট্যাকটিক্যাল বিষয় বোঝালেন, মাঠকে 5 ভাগে ভাগ করে স্পেন দল অনেক কিছু, কিন্তু আর্জেন্টিনা দলে লিওনেল মেসি আছেন, সব কিছুর কাউন্টার তো একজনই। তো এই আমরা এখন আর্জেন্টিনার দলটা তো আর স্পেনের মতো নিখুঁত না, সেই আলোচনায় নাই যাচ্ছি, কিন্তু একটা নিখুঁত দল, আর এদিকে আছেন লিওনেল মেসি। এখন মেসিকে কন্টেন করার জন্য স্প্যানিশ কোচ তিনি বলেছেন যে তারা ম্যান মার্কিং করবেন না। তো মেসিকে আটকানোর জন্য যেভাবে আমরা দেখলাম যে অলিস, দেমবেলে এবং কিলিয়ান এমবাপ্পেকে তারা একদম অকার্যকর করে ফেলেছিলেন, সেক্ষেত্রে স্পেন কোন কৌশল অবলম্বন করতে পারে? আচ্ছা, এখানে স্পেনের আসলে খুব বেশি যে আপনার নতুন কৌশল নিতে হবে ব্যাপারটা সেরকম আসলে না। কারণ হচ্ছে আপনার আমরা ফ্রান্সের বিপক্ষে দেখেছি, ফ্রান্স কিন্তু আমরা সবাই ভাবছিলাম যে এমবাপ্পে কীভাবে কন্টেন্ট করবে স্পেন কিন্তু এমবাপ্পেকে সেভাবে কন্টেন্ট করার কৌশলে যায়নি। তারা যেটা করেছে মাইকেল ওলিসকে কন্টেন্ট করেছে, এবং মাইকেল ওলিসকে কন্টেন্ট করা মানে শুধু যে মাইকেল ওলিসের কাছে টুর্নামেন্টের সবচেয়ে বাজে ম্যাচ সেদিন খেলেছে। এবং মাইকেল ওলিস সবচেয়ে বাজে ম্যাচ কেন খেলেছেন, কারণ হচ্ছে তারা শুধু মানে একদিকে মাইকেল ওলিসের কাছ থেকে যাতে এমবাপ্পে, দেমবেলে এদের কাছে পাস না যায় সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, অন্যদিকে ওলিসের নিজের কাছেই যেন পাস না যায় মিডফিল্ড থেকে সেই রাস্তাটাও আটকে দিয়েছে। হ্যাঁ, তো ওই জায়গাটা এখন মেসির ক্ষেত্রেও তাদের জন্য, মেসি যেহেতু অবভিয়াসলি মেসি 39 বছর বয়সে অসাধারণ খেলে যাচ্ছেন, ইভেন 2022-এর চেয়েও হয়তো কিছু প্লাস ওলিসকে ওই দিন তো বদলি হিসেবে তুলে নেওয়া হয়েছে 90 মিনিট, তাকে হয়তো আপনি আটকে রাখতে পারবেন, কিন্তু মেসি যদি 90 মিনিট থাকেন মোমেন্ট অফ ব্রিলিয়ান্স তো হয়েই যাবে। হ্যাঁ, এখন এই জায়গাটা হচ্ছে একটা, হ্যাঁ ওলিসের কথা বললে আবার ওলিসের যেটা বললাম যে ওলিস ফিজিক্যালি মেসির চেয়ে বেটার ডেফিনেটলি, তো স্টিল ওলিসকে তারা আটকে দিয়েছে, ওলিস ড্রিবল করে কোনোভাবে বেরোতে পারছিল না। হ্যাঁ, আবার মেসি হচ্ছেন গেম রিডিং বলুন, টেকনিক্যাল স্কিল বলুন, ওই জায়গাটা পায়চারি করতে করতে, ওই জায়গাটা হচ্ছে হ্যাঁ আপনি পাইচারির কথা খুব ভালো বলেছেন। পাইচারির কথাটা হচ্ছে মেসি তো হচ্ছে পাইচারি করতে করতেই দেখা গেছে একজন প্লেয়ারকে ড্র্যাগ করে নিয়ে চলে আসলো। তো ওই জায়গাটা যেটা হচ্ছে স্পেন হয়তো যেটা করবে, যখনই বল পায়, মেসির পায়ে বল যাবে, ওই পাশে যে প্লেয়ার আছেন তাদের যেটা বললাম যে তারা যেহেতু মাঠটাকে 5টা ভাগে ভাগ করে নেয়, এবং কোন ভাগে কোন প্লেয়ার বল কোথায় থাকলে, বল মাঠের কোন অংশে থাকলে, কোন জায়গায় থাকলে কোন প্লেয়ার কীভাবে করবেন, একজন রোটেট করলে আরেকজন কীভাবে সেই জায়গাটা কভার করবেন, ওই যে ত্রিভুজের কথা বললাম, এই ত্রিভুজটা মেনটেন করে, যে সে এদিকে একজন চলে আসলো তখন আবার এদিকে চলে যাবে, এইভাবে ত্রিভুজটা মেনটেন করে। সো এই কারণে জিনিসটা অটোমেটেড হয়ে যায়। সো মেসির পায়ে যখন বল থাকবে ওই পাশে যে প্লেয়ারটা থাকবে সেই মেসিকে মার্ক করবে, যে কারণে দেলোফুয়েন্তে বারবার বলছিলেন যে ম্যান মার্ক করার দরকার নেই, কারণ ম্যান মার্ক করতে গেলেই আপনার শেপ নষ্ট হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। মেসিকে ম্যান মার্ক করতে যাওয়া তো আসলে গত 20 বছর অনেক কোচ করা ট্রাই করেছেন, আলটিমেটলি কোনো রেজাল্ট যেহেতু হয়নি, তার মানে হচ্ছে মেসিকে ম্যান মার্ক করা আসলে অসম্ভব, যেহেতু কেউই এখন পর্যন্ত কোনো রাস্তা বের করতে পারেনি। তো ওই জায়গাটা এই কারণে স্পেন যেটা করবে সেটা হচ্ছে মেসির কাছে যাতে বল না যায় সেই জিনিসটা এনশিওর করবে, আর 2 মেসি যখন বল পাবেন মেসির পাশে যে প্লেয়ারটা থাকবেন তিনি, সে যেই হোক, তিনি হচ্ছেন ওই জায়গাটাতে মেসিকে আটকানোর চেষ্টা করবেন। সেটা যদি মিডফিল্ডে হয় তাহলে রদ্রি, যদি একটু এই হাফ স্পেসটাতে হয় তাহলে হয়তো ফাবিয়ান রুইস। যদি এখানে কি স্পেন দল মিশরের কাছ থেকে একটা আইডিয়া পেতে পারে? 78 মিনিট পর্যন্ত তারা যেভাবে কন্টেইন করেছিল, না মিশরের কাছ থেকে আইডিয়া নেওয়াটা নেবে না, কারণ হচ্ছে মিশর স্ট্র্যাটেজি ছিল, মিশরের টেকনিক্যাল স্কিল ডেফিনেটলি ওই লেভেলের না। মিশরের কারণে স্ট্র্যাটেজি ছিল যে তারা ডিপ ব্লকে খেলে কাউন্টার অ্যাটাক করবে। স্পেন ডেফিনেটলি ডিপ ব্লকে খেলার দল না, তারা অবভিয়াসলি বল পায়ে রেখে খেলবে। তো সেই জায়গায় তারা ওই মিশরের স্ট্র্যাটেজিতে যাবে না, তারা হচ্ছে মানে কোনো
একজন বা দুইজন প্লেয়ারকে মেসিকে ব্লক করার দায়িত্ব দিয়ে রাখবে না, তারা যেটা করবে ওই যে মেসির পাশে আছে সেই মেসিকে আটকে রাখবে, এই ধরনের একটা স্ট্র্যাটেজিতে যাবে। দেলা ফুয়েন্তে একটা সাক্ষাৎকারে ইএসপিএনের সিডলোকে বলেছেন যে তিনি এটা গর্বের সাথে বলেন স্পেনের মিডফিল্ড এই মুহূর্তে বিশ্বসেরা। সেই বিশ্বসেরা মিডফিল্ডের অক্সিজেন যদি বলা হয় রদ্রি। এই বিশ্বকাপে মনে হচ্ছে 2024 সালের ওই ব্যালন ডিওরের ফর্মটা তিনি ফিরে পেয়েছেন। এরকম ম্যাচে তিনি পার্থক্য গড়ে দিতে সক্ষম, এটা সবাই জানে। তার ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? তার ভূমিকা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, স্পেশালি আর্জেন্টিনার মিডফিল্ডের এগেনস্টে। আচ্ছা, এখানে আমি আপনি যে আর্জেন্টিনার কোন স্ট্র্যাটেজি নিতে পারে সেই জায়গায় আমি একটা আর্জেন্টিনার জন্য রাস্তা যে জায়গায় দেখি সেটা হচ্ছে এই রদ্রিকেই আটকানো। স্পেশালি যখন স্পেন বিল্ড আপ করছে, স্পেন বিল্ড আপ করার সময় কী হয়, দুই সেন্টার ব্যাক দুই পাশে সরে যান, রদ্রি এখানে একটা পাসিং অপশন হিসেবে চলে আসে। আর্জেন্টিনার একমাত্র রাস্তা বলবো না, একটা রাস্তা হচ্ছে রদ্রি যখন বলটা পাচ্ছেন তাকে ঘুরতে না দেওয়া, রাইট? কারণ রদ্রি যখন বলটা নিচ্ছেন তিনি অবভিয়াসলি তার দলের যে গোলকিপার তার দিকে ফিরে থাকছেন, তার বডি অবভিয়াসলি অপোনেন্ট গোলপোস্ট থেকে পেছনের দিকে থাকছে, মানে অপোনেন্ট গোলপোস্টকে পেছনে রাখছে। এখান থেকে তাকে ঘুরতে না দেওয়া, তখন হচ্ছে ধরেন হুলিয়ান আলভারেজ হয়তো এই জায়গাটায় তাকে ঘুরতে না দেওয়া যাতে তিনি সবসময় ব্যাক পাস করতে বাধ্য হন, এবং আরেকটা রাস্তা হচ্ছে আর্জেন্টিনার ক্ষেত্রে, মানে স্পেন যেহেতু রদ্রিকে বেস করে খেলবে, আপনি যে এই বিশ্বকাপে অবভিয়াসলি সবচেয়ে বেশি পাস রদ্রির, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্কালোনি হয়তো একটা যেটা করতে পারেন যে রদ্রির কাছে বল থাকুক, কিন্তু রদ্রির পাসিং লেন যারা ক্রিয়েট করেন, রদ্রি তো পাস দিচ্ছেন কিন্তু পাস নেওয়ার জন্য তো অন্য প্লেয়ার, স্পেনের অন্য প্লেয়ারও তো একটা পাসিং লেন তৈরি করছেন, যেটা আমরা অলরেডি বললাম যে দানি ওলমো বা ফাবিয়ান রুইজ বা ওয়ারসাবাল তারা তাদের মুভমেন্টের মাধ্যমে পাসিং লেনটা তৈরি করেন। সেই জায়গায় হচ্ছে পাসিং লেনটা ব্লক করা। সে আপনার রদ্রি পায়ে যখন বল, আইদার দানিয়েল রুইস হয়তো তখন তার পাশে চলে আসবেন, বা অলমো তখন হয়তো অপোনেন্টের ছোটো ছোটো পকেটগুলো যেগুলো সেই জায়গাগুলোতে চলে যাবেন যাতে বল নেওয়ার মতো জায়গা যায়। আর্জেন্টিনার সেক্ষেত্রে একটা বড় দায়িত্ব থাকবে আজকে মিডফিল্ডার এনসো ফার্নান্দেজ এবং পারেদেস যদি থাকেন পারেদেস, যদি ম্যাকলিস্টা থাকেন ম্যাকলিস্টা, তাদের একটা বড় দায়িত্ব হবে এই দুইজনকে ট্র্যাক করা। আলভারেজ হয়তো যখন রদ্রির পায়ে বল, রদ্রিকে হ্যারাস করার যে চেষ্টাটা, রদ্রি যাতে তাড়াতাড়ি তার কাছ থেকে বলটা নিতে পারে সেই জিনিসটা চেষ্টা করবেন। বাট এনসো ফার্নান্দেজ বা আলভারেজ বা রদ্রিগো দে বল যারাই থাকুন মিডফিল্ডে, তাদের দায়িত্ব একটা বড় দায়িত্ব হবে এই অলমো এবং ফাবিয়ান রুইস এদেরকে ব্লক করা, যাতে রদ্রির জন্য পাসিং অপশনটা কমে যায় এবং রদ্রি লম্বা পাস অথবা পেছনে পাস দেওয়া ছাড়া অপশন না থাকে। কেন, আপনি রদ্রি সবচেয়ে বেশি পাস দিচ্ছেন, কিন্তু রদ্রির ভয়ঙ্কর পাস যদি আপনি বলেন যে রদ্রির কাছ থেকে বলটা খুব দ্রুত এখানে চলে গেল বা এখানে কোনো থ্রু চলে আসলো, সেই জিনিসটা কিন্তু খুব কম হয়। সো আপনি সেই জিনিসটা হয় মূলত এদের মাধ্যমে, এই ফাবিয়ান রুইজ, স্পেশালি দানি অলমো, এরপর হচ্ছে আপনার ওয়ারসাবাল বা উইংয়ে যারা আছেন তাদের, মানে ইয়ামালদের মাধ্যমে। সো এই কারণে আপনার রদ্রির কাছে বল গেলেও সবচেয়ে বড় দায়িত্ব থাকবে এদেরকে আটকানো, যাতে রদ্রির পাসিং অপশনটা বন্ধ হয়ে যায় এবং রদ্রি আইদার রিস্কি পাস নিতে বাধ্য হন অথবা পেছনে পাস দিতে বাধ্য হন। তাতে যেটা হবে স্পেনের জন্য, কারণ রদ্রির রিস্কি পাস দেওয়ার ইচ্ছা বা দক্ষতা দুটোই একটু কম কম্পারেটিভলি, আপনি যদি তার কি পাস দেখেন অথবা আমরা যেটাকে বলি XA অর্থাৎ এক্সপেক্টেড অ্যাসিস্ট দেখেন, সেটা বিলো অ্যাভারেজ। তো সেই দিক থেকে আবার চিন্তা করলে হচ্ছে তাকে ওই জিনিসটা, তাকে রিস্কি পাস দিতে বাধ্য করাটা হচ্ছে আর্জেন্টিনার দায়িত্ব। সেই জায়গায় যদি আমরা মূলত যে ভিডিওটা যেটা নিই সেটা হচ্ছে আর্জেন্টিনা কী স্ট্র্যাটেজি নেবে, আমার কাছে মনে হচ্ছে মিডফিল্ডে এই স্ট্র্যাটেজিটা নিতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখলাম আর্জেন্টিনা কিভাবে স্পেনকে বিপদে ফেলতে পারে, আর স্পেন দলের যে দলটিকে নিখুঁত বলা হচ্ছে তাদের শক্তির জায়গা কোনটা। দিন শেষে লড়াইটা হবে স্পেনের মাঝমাঠের বিরুদ্ধে লিওনেল মেসি কতটা সক্রিয় হতে পারেন, আর স্পেনের মূল চ্যালেঞ্জ হবে এই মেসিকে তারা কতটা আটকে রাখতে পারেন। জমজমাট লড়াইটা উপভোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন, আর কমেন্টে জানাতে পারেন আপনার কাছে কি মনে হচ্ছে স্পেনকে কিভাবে আর্জেন্টিনা কোন কৌশলে হারাতে পারে। ধন্যবাদ।